Assalamu alaikum, everyone. Welcome to the first group discussion of final term. গত দুই লেকচারে আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল মডার্নিজম 20th সেঞ্চুরি লিটারেচার এর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। গত দুই লেকচারে আমরা বেশ কিছু চ্যালেঞ্জিং টপিক নিয়ে আলোচনা করেছি, যেগুলো আমাদের একটু ফ্র্যাঙ্ক ডিসকাশন প্রয়োজন, গ্রুপ ডিসকাশনের প্রয়োজন আছে। আমরা রিভিউ করব আজকে গত দুই ক্লাসের গুরুত্বপূর্ণ অংশগুলো এবং নিজেদের মধ্যে আলোচনা করব। যদি কোনো টপিকে কনফিউশন থাকে সেটা ক্লিয়ার করে নেয়ার চেষ্টা করব। অন্যরা জয়েন করতে করতে আমরা প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করব, আমি রিকোয়েস্ট করব হোরাইডা ফাতিমাকে, যে আপনি স্লাইড দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, স্লাইডটা একটু নিজের মতো করে আমাদের সাথে ডিসকাস করেন। Okay, sir. So, the aesthetic movement, insistence on art for art's sake. তো স্যার, এটার মানে হচ্ছে যে রোমান্টিক এবং ভিক্টোরিয়ানে যেরকম মানুষজন পাবলিক ইন্টারেস্ট বা নিজেদের শখের জন্য আর্ট বা লেখালেখি করত, যখন এই মডার্ন মুভমেন্টটা শুরু হয় এবং অ্যাস্থেটিক মুভমেন্টটা শুরু হয়, তখন তারা বলতে শুরু করে আর্ট বা লেখালেখি শুধুমাত্র এটার নিজস্ব আহ, বৈশিষ্ট্যের জন্যই হবে, এটার মধ্যে অন্য কোনো কিছু থাকবে না। Deliberately and provocatively assaulted the assumptions about the nature and function art held by ordinary readers. স্যার, এটার মানে আসলে ভুলে গিয়েছি এখন। আচ্ছা আচ্ছা, জেরিন একটু হেল্প করবেন এখানে। কোথায় স্যার? এই যে 2 নাম্বার। সেকেন্ড পয়েন্টটা, হ্যাঁ সেকেন্ড পয়েন্ট একটু আলোচনা করি। Deliberately and provocatively assaulted the assumptions about the nature and functions of art held by ordinary readers. তো এখানে আহ, মূলত আর্ট ফর আর্ট শেখ হচ্ছে, তারা মডার্ন পিরিয়ডে এসে তারা বললো যে শিল্প শুধু শিল্পের জন্যই, কিন্তু আহ, তারা মূলত আহ, তারা নিজেদের মতো করে নিজেরা শিল্পকর্ম তৈরি করলো। তারা বললো যে শিল্পের যে সবসময় মানে খুঁজে বের করতে হবে বা তার যে কোনো ফাংশন থাকতে হবে, তার শিল্পের যে মানে থাকতে হবে সেটা না। মানে শিল্প তৈরি হবে শিল্পের জন্যই, এবং সাধারণ মানুষ সব সময় শিল্পের মধ্যে যে মানে খুঁজে বের করার মানে টেন্ডেন্সি ছিল, এতদিন মনোভাব ছিল। ছিল। আর হচ্ছে আহ, তারা মানে তারা শিল্পকর্ম নিজেদের মতো করে সৃষ্টি করে গেল, কিন্তু মানুষ তারা কিছুই বুঝলো না, তাদের সবকিছু মাথার উপর দিয়ে চলে গেল। আর আচ্ছা, হচ্ছে আপনাদেরকে এখানে পাশে একটা ছবি দেখতে পাচ্ছেন? জি স্যার। আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন পাশে? আন্দাজ করেন তো এটা কি? গেস করেন এটা কি হতে পারে? এটা কি চা খাওয়ার কাপ, নাকি এটা কোনো বাটি, নাকি? এটা কেউ কেউ ব্যবহার করতে পারে, ধরেন চা খাওয়ার জন্য বা কফি খাওয়ার জন্য ব্যবহার করতে পারে, অথবা কেউ কোনো খাবার খাওয়ার জন্য বাটি হিসেবে ব্যবহার করতে পারে। কিন্তু এটা আসলে একটা স্কাল্পচার, এবং এটার কোনো ব্যাখ্যা নাই। যিনি স্কাল্পটর, যিনি ভাস্কর, যিনি এটা তৈরি করেছেন, তিনি এটার কোনো নাম দেননি, বলেছেন এটা এটাই। তাকে জিজ্ঞেস করা হয়েছিল হোয়াট ইজ ইট, উনি বলেছিলেন ইট ইজ হোয়াট ইট ইজ। বুঝতে পারছেন বিষয়টা? শিল্প হচ্ছে অনেকটা এরকম। শিল্পের যে সব সময় মানে থাকতে হবে তা না, শিল্প শিল্পের জন্যই। এখন আমি যদি সাধারণ মানুষকে এই জিনিসটা হাতে ধরিয়ে দিই, যে পাশে যে ছবিটা আছে, দেখবেন কেউ হয়তো এটাতে পানি খাবে, কেউ হয়তো চা খাবে, কেউ হয়তো সাজিয়ে রেখে দিবে, কেউ হয়তো এটাতে মাটি দিয়ে ফুল গাছ লাগাবে।
মানুষ কিন্তু সবসময় চেষ্টা করবে এটা দিয়ে কাজ করার জন্য। আবার কেউ হয়তো শুধুমাত্র সাজিয়ে রাখবে, সাজিয়ে রেখে হয়তো চিন্তা করবে আচ্ছা এটা কি হতে পারে, কি হতে পারে এটা। ভাস্কর যিনি স্কাল্পটার উনি নিজেই বলে আর্টিস্ট উনি নিজেই বলে দিয়েছেন যে ইট ইজ হোয়াট ইট ইজ। উনি এটার কোনো নাম দেননি, ইট ইজ হোয়াট ইট ইজ। যখন শিল্পীরা এই ধরনের মানে উদ্ভট কথা বললেন যে আর্ট ফর আর্ট সেক, তখন সাধারণ মানুষরা ধাক্কা খেলো, আরে ইট ওয়াজ এ ডেলিবারেট অ্যান্ড প্রভোকেটিভ অ্যাটাক বাই দ্য আর্টিস্ট। এবং সাধারণ মানুষদের শিল্প সম্পর্কে যে ধারণা ছিল, নেচার অ্যান্ড ফাংশন অফ আর্ট, শিল্প নিয়ে সাধারণ মানুষের যে আইডিয়া ছিল যে শিল্পের ধরন হচ্ছে এরকম, শিল্পের নেচার এটা, শিল্পের ফাংশন এটা, শিল্প এই জন্য ব্যবহার করা হচ্ছে। শিল্প কেন ব্যবহার হয় কেউ আপনারা একটু বলেন তো, হোরাইরা বলেন তো শিল্প কি কিভাবে ব্যবহার হয়? শিল্পের ব্যবহার কি বলেন তো? স্যার শিল্প এক 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 রকম শিল্পের এক এক রকম ব্যবহার, যেমন কোন একটা লেখা দিয়ে আমরা কিছু একটা বুঝতে পারি বা বিনোদন নিতে পারি, বা কোনো আর্ট দেখে ওই আর্টের মধ্য থেকে আমরা কিছু বুঝতে পারি, কোনো একটা বিশেষ ঘটনা আমরা জানতে পারি ওখান থেকে। শিল্প ব্যবহারটা দেখেন, মানে প্রশ্নটা আমি জানি একটু অদ্ভুত প্রশ্ন, কিন্তু তারপরও শিল্পের আমরা ব্যবহার করে থাকি কিভাবে? শিল্পকে আমরা হয়তো এন্টারটেইনমেন্টের মাধ্যম হিসেবে ব্যবহার করি, শিল্প দিয়ে হয়তো আমরা আমাদের সোশ্যাল স্টেটাস জাহির করার চেষ্টা করি, শিল্প দিয়ে হয়তো আমরা আমাদের পার্সোনালিটি জাহির করার চেষ্টা করি। শিল্পকে আমরা সবসময় কোনো না কোনো ভাবে ব্যবহার করি। এখন শিল্পীরা বললেন যে শিল্পের কোনো কার্যকারিতা থাকার প্রয়োজন নাই, শিল্পের কোনো ব্যাখ্যা থাকার প্রয়োজন নাই। মানে শিল্পীদের কোনো দায়ভার নাই যে শিল্পের একটা ব্যাখ্যা থাকতেই হবে। ইট ইজ নট ম্যান্ডেটরি, ইট ইজ নট ম্যান্ডেটরি টু হ্যাভ অ্যান এক্সপ্লেনেশন অফ এনি আর্ট। তখন সাধারণ মানুষজন সব তাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, তারা কিছুই বুঝতে পারছে না। এই যে আন্দোলনটা, এটা হচ্ছে অ্যাস্থেটিক মুভমেন্ট, যে শিল্পের অন্য কোনো মানে, অন্য কোনো প্রয়োজনীয়তা, অন্য কোনো ফাংশন থাকার কোনো প্রয়োজনীয়তা নাই। এই কথাটাই আমরা গত ক্লাসের আগের ক্লাসে লেকচার 7 আমরা বলেছিলাম অ্যাস্থেটিক মুভমেন্ট। এটা আমাদের ফাইনালের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, হোরাইরা মোটামুটি ধরতে পেরেছেন? জি স্যার, বুঝতে আচ্ছা, পেরেছি। 3 নাম্বার পয়েন্ট একটু পড়েন তো। Widen the bridge between artists and writers on the one hand and the Palestine public on the other hand. আচ্ছা, এটার মানে কি বলেছিলাম মনে আছে? স্যার এই প্যালেস্টাইন পিপল হচ্ছে আম জনতা, হ্যাঁ এবং ওয়াইডেন দ্য ব্রাঞ্চ বিটুইন আর্টিস্ট অ্যান্ড রাইটার্স মানে আর্টিস্ট আর রাইটাররা একদিকে এবং এই প্যালেস্টাইন পিপলরা আরেক দিকে, এরকম কিছু একটা ছিল স্যার, যতদূর মনে আছে। হ্যাঁ, এই যে জেরিন একটু আগে বললো না, জেরিন আপনি বলছিলেন ওটা একটু কন্টিনিউ করেন তো। জি স্যার। স্যার, যখনই শিল্প বলল শিল্প শুধু শিল্পের জন্যই, তখন শিল্পীরা তার নিজস্ব চিন্তা ভাবনা চেতনা অনুযায়ী তারা শিল্পকর্ম তৈরি করা শুরু করলো। তখন কবিরা তারা তাদের মন মতো কবিতা লেখা শুরু করলো, যারা সাহিত্যিক উপন্যাসিক তারা তাদের বিশ্বাস অনুযায়ী লেখা শুরু করলো। তখন একটা বিরাট মানে ডিস্টেন্স আমরা লক্ষ্য করছি, যে একদিকে হলো শিল্পী, আরেকদিকে হলো সাধারণ মানুষ। শিল্পীরা এত কঠিন কঠিন বিষয় নিয়ে লেখালেখি শুরু করলেন, এত জটিল সব পেন্টিং করলেন, জটিল সব নৃত্য সঙ্গীত গল্প যাই বলি না কেন, সবকিছু সাধারণ মানুষের মাথার উপর দিয়ে গেল। তখন সাধারণ মানুষ কিছুই বুঝতে পারলেন না, মানে ফিলিস্তিন অর্ডিনারি পিপল, দে হ্যাভ নো ক্লু হোয়াট ইজ গোয়িং অন। শিল্পীরা তারা শিল্পকর্ম তৈরি করছে কিন্তু সাধারণ মানুষ বুঝছে না। এতে কি হচ্ছে, এদিকে একদিকে আর্টিস্টরা চলে যাচ্ছে, আর একদিকে ফিলিস্তিন পিপল চলে যাচ্ছে। এই এটি যে হচ্ছে। ডিস্টেন্স, হিউজ ডিস্টেন্স, প্রচুর গ্যাপ। এখন শিল্পীরা সাহিত্যিকরা যদি সাধারণ মানুষকে স্পর্শ না করতে পারে, তাহলে সেই সাহিত্য কি বেশি দিন টিকে থাকবে? এখন শিল্পীদের তাদেরও তো রোজগার করার ব্যাপার আছে, তাই না? তাদেরও তো খেয়ে পড়ে বাঁচতে হবে। এখন কবি এমন সব কবিতা লিখছেন যে সাধারণ মানুষ বুঝতেই পারছে না, সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। তাহলে কেন তারা শুধু শুধু টাকা পয়সা খরচ করে কবিতার বই কিনবে? যিনি ঔপন্যাসিক,
নভেলিস্ট, উনি এমন সব উপন্যাস লিখছেন, দাঁত ভাঙা উপন্যাস, সাধারণ মানুষ কিছুই বুঝতে পারছে না, তাহলে তার উপন্যাস তো বিক্রি হবে না, সব মাথার উপর দিয়ে চলে যাবে, মানুষ কিচ্ছু কিনবে না, সাহিত্যিকরা তো না খেয়ে মারা যাবে। তাহলে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে এলিয়েনেশন অফ দ্য রাইটার, এলিয়েনেশন অফ দ্য আর্টিস্ট, এটা কিন্তু খুবই সিরিয়াস একটা ব্যাপার, যেটা লাস্টের পয়েন্টটাতে বলা আছে। দেখেন, মলি একটু পড়েন তো, ইশরাত মলি, ইশরাত জাহান মলি, লাস্টের পয়েন্ট একটু পড়েন তো। জি স্যার, পড়ছে স্যার। নোটেশন, এটা নোশনস, নোশন, নোটেশনস থেকে পড়বো। নোশন, Notions, নোশন মানে হচ্ছে আইডিয়া, হ্যাঁ, notions of the article artist as আর্টিস্ট, rejecting rejected by ordinary society result in the এলিয়েনেশন। alienation of the artist. আচ্ছা, যারা শিল্পী তারা বললো যে আমরা সমাজ মানি না, তারা সমাজকে রিজেক্ট করলো। সমাজ কি বসে থাকবে? সমাজে বললো আমরাও তোমাদের মানি না। শিল্পী সমাজকে রিজেক্ট করে দিল, সমাজও শিল্পীকে রিজেক্ট করে দিল। এখন শিল্পী কি করবে? শিল্পী তো একঘরে হয়ে গেল, আলাদা হয়ে গেল, এলিয়েনেটেড হয়ে গেল। ওই যে শিল্পী বলল যে আমি আমার মতো শিল্পকর্ম সৃষ্টি করব, মানুষকে নিজের দায়িত্বে বুঝে নিতে হবে, মানে ওর সেই দায়ভার নাই, শিল্পীর সেই দায়ভার নাই যে তাকে সবকিছু ব্যাখ্যা করে বলতে হবে। শিল্পীর সেই দায়ভার নাই যে মানুষের মন জুগিয়ে শিল্পকর্ম সৃষ্টি করতে হবে। এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা একটা বড় ব্যাপার মডার্ন পিরিয়ডে। শিল্পী সাহিত্যিকরা একটা বড় একটা অংশ, যারা নিজেদেরকে সফিস্টিকেটেড আর্টিস্ট, সফিস্টিকেটেড রাইটার হিসেবে বলতো, যে তারা নিজেদেরকে দাবি করতো তারা হচ্ছে প্রকৃত প্রকৃত লেখক, প্রকৃত সাহিত্যিক, তারা এমন সব কঠিন বিষয় নিয়ে মানে কচকচানি শুরু করলেন যে সাধারণ মানুষজনের সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। তারা কোন রকম এমন চেষ্টা করছে না যে সাধারণ মানুষকে মানে সম্পৃক্ত করার, তারা কোনো কম্প্রোমাইজ করবে না, তারা তাদের মতো করে তাদের বিশ্বাস অনুযায়ী তারা সাহিত্যকর্ম করে যাবে। তাহলে সাধারণ মানুষ কিন্তু তাদেরকে এমনিতেই আলাদা করে দিল, কারণ চিন্তা ভাবনার সাথে একেবারেই মিলছে না, সাধারণ মানুষের চিন্তা ভাবনার সাথে তাদের একেবারেই মিলছে না। আচ্ছা, আপনাদের আজকে অ্যাটেন্ডেন্স এত কম কেন? 12 মিনিট হয়ে গেল, কোন আপনাদের কোনো সমস্যা হচ্ছে নাকি, বা কোনো ক্লাস হচ্ছে আজকে অ্যাটেন্ডেন্স একেবারে কম যে? স্যার আমার মনে হয় আপনি যে লাস্টে বলেছেন গ্রুপ ডিসকাশন, এর জন্য অনেকেই আসছে না বা অনেকেই সিনও করেনি স্যার টেক্সট গুলো। আচ্ছা, আজকে হচ্ছে আমি রিভিউ ক্লাস, এটা আমি তো লিখি নাই মার্কস, আমি কি মার্কসের কথা লিখেছি? আমি বলেছি যদি গত গত 2 ক্লাসটা কঠিন ক্লাস, তো কঠিন ক্লাস হওয়ার কারণে আমি একটা রিভিউ ক্লাস রেখেছি আপনাদের সুবিধার জন্য। ঠিক আছে, আপনাদের ওই পার্সোনাল যদি কোনো গ্রুপ থাকে ওখানে বলে দেন যে আমি আজকে গত 2 ক্লাসটাকে একটু আর একটু সহজ করে এক্সপ্লেন করছি, বিশেষ করে এক্সামের জন্য কোন পয়েন্টগুলো জরুরি সেটা বলে দিব। পরবর্তীতে তো সবগুলো স্লাইড তো আলাদা করে আর বলার সময় থাকে না, এজন্য আমি আজকেই ফাইনালের জন্য কি কি পড়বেন সেটা বলে দিচ্ছি। যেমন এই যে অ্যাস্থেটিক মুভমেন্ট, এটা একটা শর্ট কোশ্চেনের জন্য পার্ট হবে। আচ্ছা, আমরা আস্তে আস্তে আগাই। এরপরে দ্য ফ্র্যাগমেন্টেশন অফ দ্য রিডিং পাবলিক। স্যার ফ্র্যাগমেন্টেশন, নেক্সট কি গ্রুপ ডিসকাশন আবার হবে? গ্রুপ ডিসকাশন, গ্রুপ ডিসকাশন অন্য টপিকের উপরে হবে, অন্য টপিকের উপরে, এইটার উপরে আর হবে না। এটা জি হচ্ছে স্যার। রিভিউ, হচ্ছে গত 2 ক্লাসের রিভিউ হচ্ছে আর কি। গত 2 ক্লাসে কিছু ইনডেপথ ব্যাপার আছে, ওগুলো আমি আজকে আলোচনা করব। যেমন এই যে ফ্র্যাগমেন্টেশন অফ দ্য রিডিং পাবলিক, এটা নিয়ে কথা বলেছি কিন্তু, ঠিক আছে। জি স্যার। আম, ইনজামামুল হোসেন একটু পড়েন তো এই স্লাইডের শুরু থেকে। স্যার ফার্স্ট থেকে পড়বো? প্রথম 2টা পয়েন্ট পড়েন, এডুকেশন অ্যাক্ট থেকে প্রথম 2টা পয়েন্ট। ওকে স্যার। The fragmentation of the reading public. Education Act of 1870 made elementary education compulsory and universal, led to the rapid emergence of a large, unsophisticated literary public.
A public that was literate but not in any real sense educated increased steadily, resulted in the splitting up of the audience for literature into highbrows, lowbrows, and middlebrows. আচ্ছা, এই সময় দেখা গেল যে পড়ালেখা করতেই হবে সবাইকে, ম্যান্ডেটরি হয়ে গেল। আর সাধারণ মানুষরা তারা মোটামুটি লেখাপড়া শিখে ফেললো। এখন শুধুমাত্র নামে মাত্র শিক্ষিত যারা, তারা কিন্তু ওই সাহিত্যের যে আলাদা একটা মহিমা, মর্যাদা, সেটা কিন্তু তারা ধরতে পারবে না। তারা কিন্তু সেটা যে রিয়েলাইজ করে সেটা কিন্তু করতে পারবে না। তারা নামে মাত্র শিক্ষিত, কিন্তু তারা প্রকৃত শিক্ষিত না। কিন্তু a public that was literate but not in a real sense educated, তারা নামে মাত্র শিক্ষিত, তারা কিন্তু সত্যিকারের শিক্ষায় শিক্ষিত না। এবং এরা এসে কি করলো? এরা এসে পপুলার লিটারেচার, এই সাইডে দেখেন লেখা আছে একটা শব্দ, পাল্প ফিকশন, সস্তা সাহিত্যের একটা জোয়ার শুরু হলো। এমন শ্রেণীর কিছু মানে সস্তা লেখক জন্ম নিল যারা শুধুমাত্র এই সস্তা পাঠকদেরকে টার্গেট করলো, যে আমরা সস্তা সাহিত্য লিখবো সাধারণ মানুষদের এন্টারটেইনমেন্টের জন্য। হলুদ সাংবাদিকতা, ইয়েলো জার্নালিজম, সাধারণ মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য। এখন তো বিভিন্ন ওয়েবসাইট গুলো তারা ক্লিক বেট করে, তারা উদ্ভট উদ্ভট সব মন গড়া সব খবর, মন গড়া সব কিছু ওরা অনলাইনে পাবলিশ করে, আর মানুষজন, বেশিরভাগ মানুষ দেখবেন তারা না বুঝে ক্লিক করে। এতে কিন্তু ওদের টাকা পয়সা রোজগার হয়। তখনকার সময়ে ইয়েলো জার্নালিজমটা, এটা হচ্ছে যারা এই অর্ধশিক্ষিত, সেমি লিটারেট, তাদেরকে লক্ষ্য করে। সস্তা সাহিত্য এই মানে যারা সেমি লিটারেট তাদেরকে লক্ষ্য করে কিন্তু এটা চলছে। দ্য স্প্লিট ডেভেলপড উইথ আনপ্রেসিডেন্টেড স্পিড টু এন আনপ্রেসিডেন্টেড ডিগ্রি। খুব অল্প সময়ে অর্ধশিক্ষিত জনগোষ্ঠী, একটা বিশাল পরিমাণে অর্ধশিক্ষিত জনগোষ্ঠী ব্রিটেনে তারা জন্ম নিল। এবং এদেরকে স্যাটিসফাই করার জন্য এরা নতুন পড়ালেখা শিখছে। এরা কিন্তু তাদের ওই নলেজটা তারা ইউজ করছে জাস্ট চিপ, সস্তা আনন্দের জন্য, চিপ এন্টারটেইনমেন্টের জন্য। এই জন্য তখনকার দেখা যায় যে একটা বেশ বড় একটা মানে বাণিজ্য গড়ে উঠলো, যাদের টার্গেটই হচ্ছে সস্তা সাহিত্য। মাস প্রোডাকশন অফ পপুলার লিটারেচার ফর দ্য সেমি লিটারেট, অর্ধশিক্ষিত জনগোষ্ঠী যারা শুধু নামে মাত্র লিখতে পড়তে জানে, এদেরকে টার্গেট করে সস্তা সাহিত্যের তখন জন্ম হলো। প্রচুর হাজার 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 কপি সস্তা সাহিত্য, পাল্প ফিকশন বিক্রি হচ্ছে। আর ওইদিকে যারা সত্যিকারের সাহিত্যিক তারা কিন্তু মার খেয়ে যাচ্ছে। এমনিতে কিন্তু তাদের লেখা মানুষজন বুঝছে না, এমনিতে তারা কঠিন করে লিখছে। তার মধ্যে এখন প্রচুর পরিমাণে সস্তা সাহিত্য, পাল্প ফিকশন কিন্তু পাবলিশ হচ্ছে। মানে নেগেটিভ, ওইদিকেও নেগেটিভ এইদিকেও নেগেটিভ, মানে আরো বেশি অবস্থা খারাপ। The gap between popular art and art esteemed only by sophisticated and the expert, দেখা গেল যে বিক্রি হচ্ছে সস্তা জনপ্রিয় যে সাহিত্যগুলো, সেগুলোর আসলে সত্যিকারের যে সাহিত্য গুণ সেটা কিন্তু নাই। এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন? এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। এমনিতে কিন্তু যারা সাহিত্যিক তারা কিন্তু কম্প্রোমাইজ করতে রাজি না। তারা বলছে যে আমরা আমাদের মতো করে গল্প, সাহিত্য, উপন্যাস লিখে যাব, মানুষ বুঝলে বুঝলো, না বুঝলে নাই, যে যার নিজের নিজের দায়িত্বে বুঝে নেবে। আর ওইদিকে একটা গ্রুপ জন্ম নিল, তারা হচ্ছে সাধারণ একদম অর্ধশিক্ষিত জনগোষ্ঠী, যারা শুধুমাত্র নামে মাত্র শিক্ষিত, তাদেরকে আকর্ষণ করার জন্য তারা সস্তা সাহিত্য ছাপাচ্ছে, হাজার হাজার কপি, হাজার হাজার কপি বিক্রি হচ্ছে। এক একজন প্রকাশক বড়লোক হয়ে যাচ্ছে, এক একজন রাইটার তারা ধনী হয়ে যাচ্ছে, তারা আরো বেশি পাবলিশ করছে। মানুষজন এই সস্তা সাহিত্য প্রচুর পরিমাণে কিনছে, কিন্তু যারা আসল জেনুইন নভেলিস্ট তারা কিন্তু মার খেয়ে যাচ্ছে, তারা এই দিক থেকে অবহেলিত। ওইদিকেও এমনিতেই তারা এলিয়েনেটেড, তার মধ্যে তাদের লেখা আরো বিক্রি হচ্ছে না, পরিস্থিতি আরো সংকটাপন্ন। কারণ এই যে নতুন একটা পাঠক গোষ্ঠীর জন্ম হলো, এরা হচ্ছে নামে মাত্র শিক্ষিত। এদেরকে আমরা অ্যাব্রামসের আর্টিকেল থেকে পড়ছি, অ্যাব্রামস বলছেন সেমি লিটারেট, অর্ধশিক্ষিত। এরা নামে মাত্র শিক্ষিত কিন্তু প্রকৃত শিক্ষায় শিক্ষিত না। আচ্ছা, দ্য ফ্র্যাগমেন্টেশন অফ দ্য রিডিং পাবলিক, এটা আপনাদের একটা শর্ট, এটা একটা টপিক।
এরপরে আমরা 2 মার্কসের কোয়েশ্চেনের জন্য দুটো আইডিয়া আপনাদের সাথে আলোচনা করেছি, পেসিমিজম অ্যান্ড স্টোইসিজম। পেসিমিজম অ্যান্ড স্টোইসিজম, পেসিমিজম মানে তো আমরা জানি হতাশাবাদ। আধুনিক সাহিত্যে দেখবেন প্রচুর পরিমাণে মানে আশাবাদের থেকে হতাশাবাদটা বেশি রিফ্লেক্টেড। আর স্টোইসিজম, যেটা স্টোইসিজমের ব্যাখ্যাটা, এটা 2 মার্কসের জন্য আপনাদের একটু আইডিয়া রাখা প্রয়োজন। হোয়াট ইজ দ্য মিনিং অফ স্টোইসিজম? রোমানা আমিন একটু পড়েন তো, এই স্টোইসিজমটা একটু পড়েন তো, স্টোইসিজম সেকেন্ড পয়েন্টটা। Stoicism, the determination to stand for human dignity by enduring bravely with a stiff upper lip, whatever fate may bring. আচ্ছা, Range এটুকু আবার পড়েন, from এটুকু আবার পড়েন, এই 2 ড্যাশের মাঝখানে লাইনটা আবার পড়েন। দ্য ডিটারমিনেশন the determination to stand for human dignity by enduring bravely with a stiff upper lip, whatever fate may bring. এটা হচ্ছে স্টোইসিজম শব্দটার অর্থ। স্টোইক থেকে স্টোইসিজম। স্টোইসিজমের বাংলা আমরা বলতে পারি একাগ্রতাবাদ, দৃঢ়তা, মানে ফেট, হোয়াট এভার ফেট মে ব্রিং, কপালে যাই থাকুক না কেন, একদম দাঁতে দাঁত চেপে ঠোঁটে ঠোঁট চেপে, উইথ ব্রেভারি সাহসিকতার সাথে, উইথ ডিগনিটি সম্মানের সাথে, টু স্ট্যান্ড ওই তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া, মানে কপালে যা আছে একদম ঠোঁটে ঠোঁট চেপে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাওয়া, সহ্য করা। টু ওভারকাম এভরিথিং হোয়াট এভার ফেট মে ব্রিং, কপালে যা আছে মনে সাহস নিয়ে এগিয়ে যাওয়া, এটা ওকে বলে হচ্ছে স্টোইসিজম। রবার্ট লুই স্টিভেনসন, তারপর ভিভি হেনলি, রুডিয়ার্ড কিপলিং এর জাঙ্গল বুক, মোগলির গল্প, যেটা আমরা ছোটবেলায় পড়েছি দেখেছি, এখানে আমরা এই আইডিয়াটা পেয়েছি যে স্টোইসিজম, যে মানে আমাদের নিয়তিতে যাই থাকুক না কেন আমরা আমাদের সাহসের সাথে মর্যাদার সাথে সেটা মাথা উঁচু করে মোকাবিলা করব। উই উইল ট্যাকল হোয়াট এভার ফিউচার মে ব্রিং, ভবিষ্যতে যত বিপদ আপত্তি আসুক না কেন, যত বিপদ আপত্তি আসুক না কেন আমরা সেটা সাহসিকতার সাথে, উইথ কারেজ, উইথ ডিগনিটি, উই উইল ফেস ইট, আমরা সেটার মোকাবিলা করব। এই যে দৃঢ় চেতনা, এই যে একাগ্রতা, এইটাকেই বলে হচ্ছে স্টোইসিজম। আপনাদের শর্ট 2 মার্কসের শর্ট কোশ্চেন থাকতে পারে স্টোইসিজম এটা কি। তাহলে এই স্লাইড থেকে 2 মার্কসের একটা কোশ্চেন হতেই পারে। এরপরে আরেকটা যে গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের লেকচার 7 এ ছিল সেটা হচ্ছে অ্যান্টি ভিক্টোরিয়ানিজম। অ্যান্টি ভিক্টোরিয়ানিজম, মেহেদী হাসান সজীব একটু পড়েন তো স্লাইডটা। Yes, sir. The publication Eminent Victorians 1918 by Leighton স্ট্রেচে স্ট্রেচে Leighton Strachey 1880 to 1952. The criticism of the normal attitudes and preconceptions of the Victorian middle class first become really violent in the last 2 decades of the 19th 19th century. থ্যাংক ইউ। আচ্ছা, কি বলছে এখানে? আমরা মিডের আগে পড়েছি ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান পিরিয়ডের যে শেষের 2 বছর মানে 1880 থেকে 1900 সাল, এই 20 বছর, লাস্ট 2 ডিকেডস, দেখা যাচ্ছে যে ভিক্টোরিয়ান আইডিওলজি, ভিক্টোরিয়ান ধ্যান ধারণার বিরুদ্ধে মানুষজন তীব্রভাবে তারা প্রতিবাদ করতে লাগলো। মানে তারা বলছে যে ভিক্টোরিয়ান অ্যাটিচিউড এটা বন্দিশালা, এটা মানুষকে যন্ত্রণা দেয়, মানুষের স্বাধীনতা, মানুষের চিন্তা চেতনা খর্ব করে। ভিক্টোরিয়ান ধ্যান ধারণার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু হলো, বিশেষ করে যারা লেখক। একজন লেটন স্ট্র্যাচে একটা নভেল লিখলেন এমিনেন্ট ভিক্টোরিয়ানস, এখানে তিনি ভিক্টোরিয়ানদের একদম পচিয়ে মানে ইচ্ছা মতো পচাইলেন যে ভিক্টোরিয়ানরা তারা কতটা হিপোক্রিট, তারা কতটা স্বৈরাচারী, মানুষের উপর এই ভিক্টোরিয়ান আইডিয়ালিজম কতটা প্রেসার দেয়।
আমরা মিডের আগে ভিক্টোরিয়ান মানেটা বোঝার চেষ্টা করেছি, আপনাদের মনে আছে কিনা, যে বিং প্রুড, ডেকোরাস, ডিগনিফাইড, রেসপেক্টেবল, রেটিসেন্স, সংযম, নিজেকে যতখানি কন্ট্রোল করা যায়। শিল্পীরা বলছেন যে মানুষ যদি শুধু নিজেকে শুধু দমিয়েই রাখে, শুধু নিজেকে রিপ্রেসড করে রাখে, এটা তো মানসিক মানসিক স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো না, তাই না? এটা মানুষের মানসিক স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো না, এটা মানুষের জন্য অনেক ক্ষতিকর, এটা মানসিক স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। দেখবেন আপনার মানে ব্যক্তিগত জীবনে দেখবেন আপনার অনেক ফ্রেন্ড আছে, ফ্রেন্ড সার্কেলে দেখবেন তারা খুব চাপা স্বভাবের, তারা কারোর সাথে কোনো কথা বলে না, তারা নিজের মধ্যে দমিয়ে রাখে, নিজের দুঃখ কষ্ট, নিজের প্রেশার সব নিজের মধ্যে রিপ্রেস করে রাখে। দেখবেন এরা খুব তাড়াতাড়ি মানে ভেঙে পড়ে, এরা সহজে কিন্তু মানে তাদের লাইফের স্ট্রাগল গুলো তারা কিন্তু ফেস করতে পারে না। যারা নিজেদের ইমোশন সবসময় রিপ্রেস করে রাখে, দমিয়ে রাখে, তারা কিন্তু দেখবেন খুব তাড়াতাড়ি ভেঙে পড়ে। এই জন্য যারা শিল্পী সাহিত্যিক তারা বলেন যে ভিক্টোরিয়ানরা এটা মানুষের উপর অতিরিক্ত অত্যাচার, এবং ভিক্টোরিয়ান ধ্যান ধারণার বিরুদ্ধে এই শেষের 2 বছর, কুইন ভিক্টোরিয়ার আমলের লাস্টের 20 বছর খুব মানে জোরে সোরে আন্দোলন শুরু হলো। বেশ কিছু পাবলিকেশন, বেশ কিছু বই বের হলো যে ভিক্টোরিয়ানদেরকে তার ইচ্ছা মতো অপমান করলেন, মানে ধিক্কার জানালেন তারা। স্যামুয়েল বাটলার একটা উপন্যাস লিখলেন, দ্য ওয়ে অফ অল ফ্লেশ, যেটা 1903 সালে পাবলিশড হয়। এটা হচ্ছে খুব ভয়ানক ভাবে ভিক্টোরিয়ান লাইফস্টাইলকে অপমান করা হয়েছে, মানে ভিক্টোরিয়ান লাইফস্টাইলটা মানুষের জন্য কতটা অবমাননাকর, মানুষকে কতখানি মানসিক যন্ত্রণা দেয় ভিক্টোরিয়ান আইডিয়ালস, এটা এই উপন্যাসের মাধ্যমে বাটলার দেখাতে চেয়েছেন। যত দিন যাচ্ছে সাহিত্যিকরা ভিক্টোরিয়ানিজমের বিরুদ্ধে তত আন্দোলন করছে, একটা সময় এটা অনেক বেশি এক্সট্রিম হয়ে গেল, মানে মানুষের মনে মনে ছিল, তারপরে এটা কিন্তু রাস্তায় চলে আসলো, যারা সাহিত্যিক তারা একদম মানে সরাসরি আন্দোলন করা শুরু করলেন। দ্য কোরাস অফ কোয়েশ্চেনিং অফ ভিক্টোরিয়ান অ্যাজাম্পশন গ্রু এভার লাউডার। যত দিন যাচ্ছে এটা আরো বেশি তীব্র হচ্ছে, ভিক্টোরিয়ানিজমের বিরুদ্ধে সাহিত্যিকরা প্রচন্ড প্রচন্ড মানে আবেগের সাথে তারা বিদ্রোহ ঘোষণা করছে। সাউন্ডিং প্রমিনেন্টলি ইট ওয়াজ দ্য ভয়েস অফ ইয়াং বার্নার্ড শ, জর্জ বার্নার্ড শ, একজন প্রখ্যাত নাট্যকার যার সম্পর্কে আমরা পরবর্তীতে পড়াশোনা করব, বাটলারের একজন অ্যাডমায়ারার, উনিও তীব্রভাবে ভিক্টোরিয়ান সোসাইটির কে ক্রিটিসাইজ করতে লাগলেন, ভিক্টোরিয়ান সমাজকে তীব্রভাবে সমালোচনা করতে লাগলেন। মানে এই মডার্নিজমের যে অ্যাটিটিউড এটা কিন্তু মেইনলি অ্যান্টি ভিক্টোরিয়ান, ভিক্টোরিয়ান আমলের যে ধ্যান ধারণা চিন্তা ভাবনা সেইটারই তীব্র প্রতিবাদী হচ্ছে মডার্নিজম, আমরা বলতে পারি। এরপরে আমরা পজিশন অফ ওমেন নিয়ে কথা বলেছি। সুস্মিতা দাস একটু রিডিং পড়েন তো এখান থেকে, দ্য পজিশন অফ ওমেন থেকে। Okay, sir. The Married Women's Property Act of 1882 allowed married women to own property in their own right. The admission of women to the universities at different times during the later part of the century. The fight for women's suffrage, which was not on until 1918 and not fully on until 1928. These events marked a change in the attitude toward women and in the part they played in the national life, as well as in the relation between the sexes, which is reflected in a variety of ways in the literature of the period. নারীদের অবস্থান কিভাবে পরিবর্তন হচ্ছে, খুব দ্রুত নারীদের সামাজিক অবস্থান উন্নত হচ্ছে। ভিক্টোরিয়ান পিরিয়ডে নারীরা তো সম্পত্তির অধিকারী ছিল না, তাদের কোনো কিছু অধিকার করা মানে তাদের যে একটা সম্পত্তি থাকবে, তাদের যে কোনো জমি থাকবে, বাড়ি থাকবে, কোনো কিছু যে থাকবে, সেই অধিকারই নারীদের ছিল না। চিন্তা করতে পারেন 1882 সালে কুইন ভিক্টোরিয়া সিংহাসনে বসলেন 1837 সালে, প্রপার্টি অ্যাক্ট পাশ হলো 1882 সালে, তাহলে কত বছর পর, মানে আনুমানিক 49, প্রায় 50, না 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 37
87, 45, আফটার 45 ইয়ার্স কুইন ভিক্টোরিয়া একজন নারী, উনি সিংহাসনে বসলেন। উনি সিংহাসনে বসারও 45 বছর পরে ম্যারিড ওমেন্স প্রপার্টি অ্যাক্ট কিন্তু চালু হলো। বুঝতে পারছেন সিরিয়াসনেস কতখানি? কুইন ভিক্টোরিয়া পর্যন্ত নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে করতে 45 বছর লেগে গেল। কতটা মানে সিভিয়ার কন্ডিশন ছিল নারীদের। তাদের সম্পত্তির অধিকার তাদেরকে স্ট্রাগল করে অর্জন করতে হয়েছে। সম্পত্তির অধিকার না থাকলে তাদের ভোটাধিকার ছিল না। মানে একটার সাথে আরেকটা কানেক্টেড। ভোটাধিকার নাই মানে হচ্ছে সমাজে কোনো অবস্থান নাই, নারীদের নিজস্ব কোনো বলার কিছু নাই, নারীদের নিজস্ব কোনো ভয়েস নাই। তারপর নারীদের শিক্ষার ব্যবস্থা তখন তো আরো বেশি করুণ ছিল। তারপরও ধীরে ধীরে বিভিন্ন ইউনিভার্সিটিতে নারীদেরকে ঢোকার অনুমতি দেওয়া হয়। নারীরা আস্তে আস্তে সেখানে ভর্তি হওয়া শুরু করে। অ্যাডমিশন অফ ওমেন ইন ইউনিভার্সিটিজ এট ডিফারেন্ট টাইমস। তাও ভিক্টোরিয়ান পিরিয়ডে তারা সুযোগ পায়নি। মডার্ন পিরিয়ডে ধীরে 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 তারা বিভিন্ন ইউনিভার্সিটি, অক্সফোর্ড, কেমব্রিজ এসবে তারা ভর্তি হওয়া শুরু করে। যদিও আপার ক্লাস ওমেন তারা বাড়ি থেকেই শিক্ষা লাভ করত। এরপর ধীরে ধীরে নারীদের ভোটাধিকার, ভোটের অধিকার তারা এস্টাবলিশ করার চেষ্টা করছে 1818 সাল থেকে। মানে এমনিতে তো শুরু হয়েছে সেই ম্যারি ওলস্টনক্রাফট, সেই বহু বছর আগে থেকে 200 বছর ধরে চলছে। নারীরা সংগ্রাম করছে তাদের ভোটাধিকারের জন্য। ভিক্টোরিয়ান পিরিয়ড পুরোটা জুড়েই তারা সংগ্রাম করেছে। 1918-তে পার্শিয়াল আর পুরোপুরি 1928-এ গিয়ে নারীরা ভোটের অধিকার পেল, নারীরা পলিটিক্যাল রাইট পাচ্ছে। কিন্তু তাহলে দেখেন আস্তে আস্তে মানে সম্পত্তির অধিকার, শিক্ষার অধিকার, ভোটাধিকার ধীরে ধীরে কিন্তু নারীদের অবস্থান উন্নত হচ্ছে। দিস ইভেন্টস মার্কস এ চেঞ্জ ইন দ্য অ্যাটিটিউড টুয়ার্ডস ওমেন। নারীদের অবস্থান উন্নত হচ্ছে এবং জাতীয় জীবনে তারা অবদান রাখছে। তারপর নারী পুরুষের সম্পর্ক কিন্তু বদলে যাচ্ছে। এর আগে পুরোটা ছিল মেল ডমিনেটেড পেট্রিয়ার্কাল সোসাইটি। এখন নারীদের অবস্থান উন্নত হচ্ছে, মানে নারীরা কিছু বলার চেষ্টা করছে, নারীরা কিন্তু একটু পরিবর্তন আনার চেষ্টা করছে। and it reflected in a variety of ways in literature of the period। এবং এই সময়ের সাহিত্যে বিভিন্ন ভাবে আমরা সেটা দেখতে পাই। ভিক্টোরিয়ান পিরিয়ডে আমরা শার্লট ব্রন্টে, এমিলি ব্রন্টে তাদের উপন্যাসে আমরা কিছু কিছু দেখতে পেয়েছি। তারা কিছু কিছু চেষ্টা করেছেন তাদের উপন্যাসগুলোতে নারীদের অবস্থান দেখানোর জন্য। কিন্তু মডার্ন পিরিয়ডে এসে নারীদের যে সমাজে অবদান এবং তাদের যে অবস্থান এটা কিন্তু আরো বেশি গভীরভাবে আমরা গল্প, উপন্যাস, কবিতায় আমরা দেখতে পাচ্ছি। তাহলে ফাইনালের জন্য এটা একটা টপিক, দ্য পজিশন অফ ওমেন, হাউ ইট ওয়াজ চেঞ্জিং, কিভাবে নারীদের অবস্থান পরিবর্তন হচ্ছিল। এই আইডিয়াটা আপনারা রাখবেন। এরপর আমরা অ্যান্টি ইম্পেরিয়ালিজম যে বিষয়টা সেটা নিয়ে কথা বলেছিলাম, যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রবল আন্দোলন শুরু হচ্ছে। যত দিন যাচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। সাউথ আফ্রিকার একটা দেশ বোয়ার রিপাবলিকে একটা যুদ্ধ হয়, দ্য বোয়ার্স ওয়ার। এটা 1899 সালে শুরু হয়, 1902 সালে শেষ হয়। 99, 1901, 2, 4 বছর, ফর 4 ইয়ার্স, 4 বছর ধরে যুদ্ধ হয়। It was fought by the British to establish political and economic control over the Boers Republic of South Africa. সাউথ আফ্রিকার বোয়ার নামে একটা রাজ্য ছিল, সেখানে ব্রিটিশরা তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক যে আধিপত্য বিস্তারের জন্য তারা যুদ্ধ জড়িয়ে যায়। এবং এটা হচ্ছে ওদের ইম্পেরিয়ালিজম, সাম্রাজ্যবাদের একদম সবচেয়ে প্রবল সময়। এই টাইমটাতে হচ্ছে ব্রিটিশরা সবচেয়ে শক্তিশালী ছিল। এই সময়টাতে বলা হতো যে ব্রিটিশদের রাজ্যে কখনো সূর্য ডুবতো না, সান নেভার সেট। কিন্তু সবচেয়ে উঁচুতে ওঠা মানে বুঝতে পারছেন, সবচেয়ে উঁচুতে ওঠা মানে হচ্ছে এখন আপনার পতনের পালা, আপনি আর উপরে উঠবেন না, আপনি এরপর থেকে শুধু নিচেই নামবেন। ব্রিটিশদের বেলায় হলো তাই, সবচেয়ে ক্ষমতার চূড়ায় ওঠার পর তারপর তাদের পতন শুরু হলো। বোয়ার যুদ্ধে তারা জিতে যায়, কিন্তু জিতে গিয়ে তারা হেরে যায়। পুরো পৃথিবীর কাছে তারা কালার্ড হয়ে যায়, পুরো পৃথিবীর কাছে প্রমাণিত হয়ে যায় যে ব্রিটিশরা পুরো পৃথিবী শোষণ করতে চাচ্ছে, শাসন করতে চাচ্ছে।
রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে পৃথিবীতে যত দেশ আছে সব দেশকে শোষণ করতে চাচ্ছে ব্রিটিশরা, এবং এটা কিন্তু খুব ভয়ঙ্কর ভাবে তখনকার সাহিত্যিকরা তাদের সাহিত্যকর্মে ফুটিয়ে তুলতে লাগলো। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন, এবং এই সময় কিন্তু এই যে মহাত্মা গান্ধী, আমাদের এই ভারত উপমহাদেশে কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, খুবই সিরিয়াস, সিভিয়ার, কঠিন আন্দোলন চলছে তখন। শুধু ভারত উপমহাদেশে না, পৃথিবীর বিভিন্ন জায়গায় ব্রিটিশরা কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, মানুষ সচেতন হচ্ছে এবং তারা বুঝতে পারছে যে ব্রিটিশরা শুধু মানুষকে ঠকাচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশকে তারা ঠকিয়ে যাচ্ছে। ব্রিটিশ ইম্পেরিয়ালিজমের বিরুদ্ধে তীব্র আন্দোলন। তাহলে অ্যান্টি ইম্পেরিয়ালিজম এটা কিন্তু মডার্নিজমের একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। অ্যান্টি ইম্পেরিয়ালিজম, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন, ব্রিটিশদের বিরুদ্ধে মানুষজন খুব তীব্র আন্দোলন শুরু করলো। এখন এই স্লাইডটাই আপনাদেরকে আমি টেক্সট আকারে শো করেছিলাম, দেখতে পাচ্ছেন? জি স্যার। এই যে দেখেন, এখানে আমি রেড মার্ক করা আছে, এই যে অ্যাস্থেটিক মুভমেন্ট, তারপর এই যে ইমার্জেন্স অফ নিউ রিডিং ক্লাস, সেমি লিটারেটের জন্ম, এরপর পেসিমিজম এন্ড স্টোইসিজম, তারপরে অ্যান্টি ভিক্টোরিয়ানিজম, তারপরে পজিশন অফ ওমেন ওয়াজ চেঞ্জিং, তারপর রিঅ্যাকশন এগেইনস্ট ব্রিটিশ ইম্পেরিয়ালিজম, কিন্তু আমরা এই স্লাইডের মাধ্যমে পড়েছি। আজকে আমরা আপনাদের আর অন্য আরেকটা স্লাইডের মাধ্যমে দেখালাম, সেম, এটা সেম, দুটাই লেকচার 7 এ আমরা কভার করেছি। এরপর আমরা আসি হচ্ছে লেকচার 8। লেকচার 8 এ কি কি পয়েন্ট আমরা কভার করেছি? প্রথমেই আমরা কন্টিনিউ করেছি ওই যে একটু আগে বললাম, অ্যান্টি ইম্পেরিয়ালিজম, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন জোরদার হচ্ছে যত দিন যাচ্ছে। এরই একটা এক্সাম্পল হচ্ছে আইরিশদের সাথে ক্ল্যাশ। আইরিশ আর ব্রিটিশ এই দুই জাতির মধ্যে তীব্র আন্দোলন দানা বাঁধলো, মানে পলিটিক্যাল ক্রাইসিস, রাজনৈতিক অস্থিরতা শুরু হলো। আইরিশ ন্যাশনালিজম প্রোটেস্টেড উইথ ইনক্রিজিং ভায়োলেন্স, মানে ব্রিটিশরা আইরিশদের এমন ভাবে ডমিনেট করতো যে আইরিশরা বলছে যে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের যেভাবেই হোক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বিশেষ করে 1920-এর দশক থেকে আন্দোলনটা প্রবল হলো। যত দিন যাচ্ছে ব্রিটিশরা তত কোণঠাসা হয়ে পড়ছে, যত দিন যাচ্ছে আইরিশরা আরো বেশি শক্তিশালী হয়ে উঠছে। এর মধ্যে আইরিশদের কোন কোন পলিটিক্যাল লিডার তারা জার্মানদের সাহায্য নিচ্ছে। জার্মানরা হচ্ছে ব্রিটিশদের অপোজিট, যেটা আমরা ওই গত ক্লাসে বলেছিলাম, এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড, আমার শত্রুর শত্রু হচ্ছে আমার বন্ধু। ব্রিটিশদের শত্রু হচ্ছে জার্মান। এখন আইরিশরা মনে করছে যে ব্রিটিশরা আমাদের শত্রু, জার্মানরা ব্রিটিশদের শত্রু, তার মানে আমরা জার্মানদের কাছ থেকে ইজিলি হেল্প নিতে পারি। আইরিশরা জার্মানদের হেল্প নিল। আইরিশরা যখন জার্মানদের সাথে একটা কানেকশন করছে, লিয়াজু করছে, তখন ব্রিটিশরা মানে তারা দেখলো যে অবস্থা খুবই কাহিনী, খুবই। এখন এই যে আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়ছি, তো এই ইংলিশ লিটারেচারের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে আইরিশ লিটারেচার, আয়ারল্যান্ডের লিটারেচার। এখন এই বিষয়টা বুঝতে হলে যে হাইলাইট করা আছে এই স্লাইডে দেখেন, নো ওয়ান ক্যান ফুলি আন্ডারস্ট্যান্ড ইয়েটস অর জয়েস। আমরা ডব্লিউ.বি. ইয়েটস, জেমস জয়েস নিয়ে পরবর্তীতে ডিটেইলে ইন ডেপথে পড়াশোনা করব। এখন ইয়েটস জয়েসকে আমরা পুরোপুরি বুঝতে পারবো না যদি না আমাদের এই যে আইরিশদের স্বাধীনতা আন্দোলনের সাথে কোনো ধারণা না থাকে। We must have some idea about Irish struggle for independence. আইরিশরা তাদের স্বাধীনতার জন্য সংগ্রাম করছে, আইরিশরা তাদের স্বাধীনতা অর্জনের জন্য সংগ্রাম করছে। আমরা আমাদের স্বাধীনতা অর্জনের জন্য সংগ্রাম করেছি 1971 সালে, আমরা কিন্তু ফিল করতে পারি। এবং এই বিষয়টা মানে ওই গত যে বললাম অ্যান্টি ইম্পেরিয়ালিজম, ওইটারই কানেকশন। ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু পলিটিক্যাল রিয়াকশন পুরো পৃথিবীতে, পৃথিবীর বিভিন্ন জায়গায় দানা বাঁধছে। ব্রিটিশ এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, ভারত উপমহাদেশে মহাত্মা গান্ধীর, তারপর নেহেরু, এদিকে নেতাজি সুভাষচন্দ্র বোস, তারা কিন্তু মানুষকে ইউনাইটেড করছে। ওইদিকে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন করছে, এইদিকে নেতাজি সশস্ত্র আন্দোলন করছে। দুইটা মিলে কিন্তু ইংলিশরা বেশ চাপের মধ্যে আছে, ব্রিটিশরা বেশ প্রেসারের মধ্যে আছে। ওই মধ্যে নেইবারিং কান্ট্রি, পাশের দেশ আয়ারল্যান্ড, তারা কিন্তু বেশ পলিটিক্যালি বেশ
অ্যাগ্রেসিভ ভূমিকায় চলে আসছে। তাহলে দেখা যাচ্ছে যে উই ফাইন্ড দিস ইজ অলসো আ পার্ট অফ মডার্নিজম, এটা কিন্তু মডার্নিজমের একটা পার্ট। আইরিশ লিটারেরি রিভাইভাল যেটা বলছি, it reflected a determination to achieve a vigorous national life culturally. আমাদের যদি স্বাধীনতা না থাকে, দেশের যদি স্বাধীনতা না থাকে, তাহলে কিন্তু সংস্কৃতিতে তারা এগিয়ে যেতে পারবে না। আপনাদের মনে আছে পাকিস্তানের ওই কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেছিল যে উর্দুই হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা। সেই 1952 সেই 48-এর ঘোষণা, তারপর কিন্তু 52-এর আন্দোলন। ওই প্রেশারটা যদি আমাদের না দেয়া হতো, ভাষা এবং সংস্কৃতি আমাদের ধ্বংসের মুখে ছিল, ওই তাগিদে ওই আগুনে কিন্তু আমরা জ্বলে উঠেছিলাম। 52-তে যদি ওইভাবে জ্বলে না উঠতো, তাহলে কিন্তু 71 পর্যন্ত যেতে পারতাম না। একটা দেশ যখন সাংস্কৃতিক স্বাধীনতা চায়, তার আগে তার রাজনৈতিক স্বাধীনতা প্রয়োজন। এই যে এই আবেগটা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছে, তারা ব্রিটিশদের বিরুদ্ধে প্রবল ভাবে আক্রমণ চালাচ্ছে, রাজনৈতিক আক্রমণ। যত দিন যাচ্ছে, ওই যে বললাম 1902 সাল হচ্ছে, আমরা যদি ধরি ব্রিটিশদের একদম তারা ক্ষমতার চূড়ায় ছিল, চূড়ায় ওঠা মানে হচ্ছে এখন তোমাদের পতন নিশ্চিত। ব্রিটিশরা কিন্তু এখন পতনের মুখে, পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা হোঁচট খাচ্ছে, তারা ডমিনেট করার চেষ্টা করছে, উল্টা তারা প্রতিবাদের মুখে পড়ছে। এরপর আমরা আলোচনা করেছিলাম এডওয়ার্ডিয়ান আর জর্জিয়ান ইংল্যান্ড নিয়ে, মনে আছে? জাইনব, জাইনব শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আমরা সপ্তম এডওয়ার্ড দ্য সেভেন্থ, তার আমল নিয়ে কিছু কথা বলেছিলাম গত ক্লাসে। আপনি কি একটু আমাদেরকে একটু মনে করিয়ে দিতে পারবেন? দেখেন এই স্লাইডে ওই হাইলাইট করা আছে এডওয়ার্ডিয়ান ইংল্যান্ড। এখান থেকে হেল্প নিয়ে আমাদেরকে যদি একটু বলেন, এডওয়ার্ডিয়ান ইংল্যান্ড এখান থেকে যদি একটু পড়েন। জি স্যার, আমি এখান থেকে পড়া শুরু করব স্যার? আপনি জাস্ট ইম্পর্টেন্ট পার্টগুলো পড়ে, হাইলাইটেড পার্টগুলো পড়ে আমাদেরকে একটু বাংলায় বুঝিয়ে দেন। ওকে, শিওর স্যার। এডওয়ার্ডিয়ান ইংল্যান্ড, vulgar age of conspicuous enjoyment. দেখেন কি লেখা আছে, এডওয়ার্ডিয়ান ইংল্যান্ড ওয়াজ ভেরি কনসিয়াস, তারা একটা দিক থেকে খুব সেন্সিটিভ ছিল। Yes sir. কোন দিক থেকে? তাদের একটা মেন্টালিটি, একটা টেন্ডেন্সি ছিল যে কুইন ভিক্টোরিয়ার আমল শেষ, উফ হাফ ছেড়ে Yes, sir. বাঁচলাম, এই মহিলা আমাদের কোনো কিছুই মানে খুশি মতো করতে দেয় নাই, সব জায়গায় আমরা বঞ্চনার শিকার হয়েছে, কোনো কিছু খুশি মতো করা যায় নাই, সব জায়গায় শুধু কন্ট্রোল, ডমিনেশন, শুধু রিপ্রেশন, সংযম আর সংযম, কত আর রিপ্রেশন ভাল লাগে। এই জন্য ওই যে বললাম যে শেষের 20 বছরে যে রিয়াকশন, ভিক্টোরিয়ানদের বিরুদ্ধে যে আক্রোশ, সেটা কিন্তু এডওয়ার্ডিয়ান ক্ষমতায় আসার সাথে সাথে বললো যে আগের সব নিয়ম কানুন বাদ, এখন ইচ্ছা মতো সবাই ফুর্তি করো, ইচ্ছে মতো। ইয়েস স্যার। দে বিং নো লঙ্গার ভিক্টোরিয়ান। সপ্তম এডওয়ার্ড সে ছিল খুবই সে খুব উড়ু উড়ু লাইফ লিড করতে পছন্দ করত, মানে ল্যাভিশ, খুব এক্সট্রাভেগেন্ট লাইফ সে লিড করতে পছন্দ করত, মানে কারো আন্ডারে চলাটা সে পছন্দ করতো না আর কি। মানে ওর যে টাকা পয়সা আছে, ওর যে ধন সম্পদ আছে, উড়াইতো। ইয়েস স্যার, বুঝতে পেরেছি। কুইন ভিক্টোরিয়া যতটা হিসাব করে চলেছেন, যতটা সংযম করে চলেছেন, এডওয়ার্ড হচ্ছে তার অপোজিট, মানে যতখানি অপচয় করা সম্ভব। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে খরুচে, সবচেয়ে অপব্যয়ী রাজাদের মধ্যে একজন। এটা এই যে স্যার এখানে যে কনসপিকিউয়াসটা বলা হয়েছে, এটার মানে কি? এটা কনসপিকিউয়াস মানে হচ্ছে চোখে পড়ার মতো, আচ্ছা, কনসপিকিউয়াস মানে হচ্ছে লক্ষণীয়, মানে উনি এত পরিমাণে খরচ করতেন, এত পরিমাণে ব্যয় করতেন, এটা মানুষ মানে দেখলে মাথা নষ্ট হয়ে যেত। সাধারণ মানুষ তারা না খেয়ে মারা যাচ্ছে, আর তারা ওইদিকে মানে অপচয় করছে। জি জি।
মানুষের মানে বিশেষ করে রাজ পরিবারের মধ্যে বহুদিন ধরে একটা ক্ষোভ জমেছে যে কুইন ভিক্টোরিয়া, আমাদের এত টাকা পয়সা এত সম্পত্তি আমরা ইচ্ছা মতো খরচ করতে পারছি না, কুইন ভিক্টোরিয়া তা করতে দেয় নাই। এই জন্য মানে অ্যারিস্টোক্রেটিক সোসাইটির মধ্যে একটা ক্ষোভ ছিল। সপ্তম এডওয়ার্ড এসে ওটা একদম লাগাম খুলে দিয়েছে একদম। মানে এক্সট্রোভার্ট, সেলফ ইন্ডালজেন্ট, ভালগারিটি, মানে তারা এমন ভাবে তাদের লাইফটা এনজয় করতো যে অনেকটা অশ্লীলতার পর্যায়ে চলে গিয়েছিল। মানে তারা এমন ভাবে অপব্যয় করতো, মানে বেশ ভালগার, মানে জিনিসটা খুব অশ্লীল অপব্যবহার আর কি, মিস ইউজ, অ্যাবিউজ, মানে আমরা যেভাবে বলতে পারি জিনিসটা এত বাজেভাবে ব্রিটিশ রাজ পরিবারকে ফুটিয়ে তুলেছে, যেটা যারা লেখক এবং শিল্পী তারা এই বিষয়টা কিন্তু তাদের লেখায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। যে সপ্তম এডওয়ার্ড 1901 থেকে 1910, এই 10 বছর, 10 ইয়ার, যারা মানে অ্যারিস্টোক্রেটিক সোসাইটি তারা একদম অপচয়ের পরাকাষ্ঠা, মানে তার সবচেয়ে অপব্যয়ী সময় এই সময়টা। এর মধ্যে দেখছেন, পড়েন তো তারপরের লাইনটা, তারপরের প্যারাগ্রাফটার প্রথম দুই তিন লাইন পড়েন তো। জি, the alienation of artists and intellectuals was proceeding apace from 1910, when George V came to the throne, until war broke out in August 1914. Britain achieved a temporary equilibrium between Victorian earnestness অনেস্টনেস, and Edwardian flashiness in জর্জ ভি, মানে এটা একটু জি, দেখি না, জি, এটুকু জি, একটু দেখি নেই। এমনিতে তো ওই শিল্পীরা সমাজ বিচ্যুত হয়ে গেছে, জি, সমাজ, তারা সমাজকে রিগ্রেট মানে রিজেক্ট করেছে, সমাজও তাদেরকে রিজেক্ট করেছে, তারা জি, কিন্তু একঘরে হয়ে গেছে। যারা শিল্পী, যারা সাহিত্যিক, বুদ্ধিজীবী, তারা কিন্তু সমাজের বাইরে বের হয়ে গেছেন, মানে সাধারণ মানুষের সাথে তাদের আর কোনো কানেকশন নাই বললেই চলে, তাহলে এলিয়েনেটেড, দে আর অলমোস্ট লাইক অ্যান এলিয়েন, মানে ওকে, নিজ নিজ গ্রহে তারা ভিনগ্রহী, এলিয়েনেটেড। জি, মানে তারা, তাদের লেখালেখিটা এমন এক স্ট্যান্ডার্ড লেভেলে যে সাধারণ মানুষের তার ধারে কাছে নাই, বেশিরভাগ মানুষ তাদের মাথার উপর দিয়ে সব চলে যাচ্ছে। এর মধ্যে সপ্তম এডওয়ার্ড তো বেহিসেবি জীবনযাপন করে মানুষের মাথা নষ্ট করে দিলেন। এডওয়ার্ড এডওয়ার্ডের পর ক্ষমতায় এলেন পঞ্চম জর্জ, জর্জ দ্য ফিফথ। উনি সিংহাসনে ওকে, উঠলেন। ইয়েস স্যার, জর্জ উনি যেটা করলেন সেটা হচ্ছে উনি এই অপব্যয়, অপচয়, অশ্লীল জীবনযাপনের লাগাম কিছুটা টেনে ধরলেন। যদিও তিনি ওই ভিক্টোরিয়ান রিপ্রেশন এক্সট্রিম ওই পর্যায়ে যান নাই, কিন্তু উনি একটা ব্যালেন্স সৃষ্টি করতে পারলেন। একদিকে ভিক্টোরিয়ান যে রিপ্রেশন, আর্নেস্টনেস, সিনসিয়ারিটি, ভিক্টোরিয়ান ডিগনিটি আছে একদিকে, আর হচ্ছে এডওয়ার্ডিয়ান অস্টেন্টেশন, ফ্ল্যাশিনেস, এডওয়ার্ডিয়ানদের তো একটা শো অফ করার অ্যাটিচিউড ছিল। এই দুইয়ের মধ্যে একটা ব্যালেন্স সৃষ্টি হলো। মোটামুটি 4 বছর, 4-5 বছর, 5 ইয়ার্স যদি আমরা ধরি, জর্জের শাসনামল, পঞ্চম জর্জের শাসনামলে মোটামুটি একটা ব্যালেন্স ছিল। কিন্তু বলা হয়েছে যে যে শেষের দিকে দেখেন লেখা, আন্ডার দ্য সারফেস, মানে এটা হচ্ছে সারফেস লেভেলে সামাজিক পরিস্থিতিটা একটা স্থিতিশীল অবস্থার মধ্যে ছিল। বাইরে বাইরে মনে হচ্ছে যে সমাজ তো ঠিকই আছে, কিন্তু ভেতরে ভেতরে সবার মধ্যে একটা অস্থিরতা কাজ করছে, রেস্টলেসনেস এন্ড এক্সপেরিমেন্টেশন। ওইদিকে সাহিত্যিকরা তারা নানা রকম পরীক্ষা নিরীক্ষা করছে, এক্সপেরিমেন্ট করছে, এবং সাধারণ মানুষের মনের মধ্যে অস্থিরতা, অস্থিরতা, অস্থিরতা। If this age was the age of Rupert Brooke, it was also the age of T.S. Eliot's first experiments in a radically new kind of poetry. এটা আমরা আমাদের নেক্সট ক্লাসে মানে আলোচনা করব, টি.এস. এলিয়ট কবিতার মাধ্যমে কি কি পরিবর্তন নিয়ে আসলেন। আপাতত আমরা এটুকু দেখি যে ওদের পলিটিক্যাল সিচুয়েশনটা কেমন ছিল, এডওয়ার্ডিয়ান ইংল্যান্ড কেমন ছিল, আর জর্জিয়ান ইংল্যান্ড কেমন ছিল। জর্জিয়ান ইংল্যান্ডের পরে হঠাৎ করে কি হলো, যুদ্ধ চলে আসলো। এডওয়ার্ডিয়ান, জর্জিয়ান এই সময়টাতে মোটামুটি সামাজিক স্থিতিশীলতা একটা সারফেস লেভেলে কিন্তু ঠিক ছিল। এডওয়ার্ডিয়ান
এমন একটা পিরিয়ড যে সোশ্যাল ইকোনমিক স্টেবিলিটিস মোটামুটি ছিল, আনইম্পেয়ার্ড। এডওয়ার্ডিয়ানরা যতই অপচয় করুক, যতই মানে ফ্ল্যাশি শো অফ লাইফস্টাইল লিড করুক, মোটামুটি সামাজিক একটা স্থিতিশীলতা ছিল। জর্জিয়ান এসে কিং জর্জ এসে, পঞ্চম জর্জ এসে উনি লাগাম টেনে ধরলেন, একটু একটা ব্যালেন্স আসলো। ভিক্টোরিয়ান পিরিয়ডে যেমন এক্সট্রিম রেটিসেন্স, এক্সট্রিম রিপ্রেশন ছিল, কুইন ভিক্টোরিয়া যেমন একদম কঠোর সংযম পালন করতেন, অতটা কঠোর গেলেন না, কিন্তু জর্জ এসে মোটামুটি একটা ব্যালেন্স ক্রিয়েট করলেন। এবং এই সময়ে যে বলছে যে জর্জিয়ান পিরিয়ডটা বেশ থমথমে একটা পিরিয়ড ছিল, কারণ সবার মনের মধ্যে একটা অস্থিরতা ছিল, সবাই বুঝতে পারছে যে বড় ধরনের একটা বিপদ সামনে আছে। ভয়ঙ্কর ঝড়ের আগে যেমন একটা থমথমে পরিবেশ বিরাজ করে, দ্যাট লাল বিফোর দ্য স্টর্ম অফ ওয়ার্ল্ড ওয়ার ওয়ান, প্রথম বিশ্বযুদ্ধের আগের ঠিক থমথমে মুহূর্ত। প্রথম বিশ্বযুদ্ধ এসে তো পুরো ব্রিটেন তছনছ করে দিল, পৃথিবী স্পেশালি ব্রিটেন একদম, ব্রিটেনের একদম পুরো মেরুদণ্ড ভেঙে দিল। 1914 থেকে 1918 এই সময়টা মানে পুরো পৃথিবী দেখলো যে এত ধ্বংসযজ্ঞ, আর ব্রিটিশরা তো পুরো একদম মুখ থুবড়ে পড়লো। এবং যুদ্ধের পর মানুষের মধ্যে এত ভয় জেগে গেল, এত হতাশা জাগলো যে কি সভ্য হলাম আমরা। এই যে আমরা দাবি করছি আমরা সিভিলাইজড, ব্রিটিশরা বলছে যে আমরা সিভিলাইজড, কোন যুক্তিতে আমরা সিভিলাইজড? আমরা যদি সিভিলাইজড হই, এত ভয়ঙ্কর যুদ্ধ আমাদের কপালে থাকে, কোটি কোটি মানুষ জীবন হারালো, মানে পুরো পৃথিবী ছারখার হয়ে গেল। এই এই বিংশ শতাব্দীতে এসে, ইন 20th সেঞ্চুরিতে মানুষজন এরকম বর্বর পশুর মতো আচরণ করতে পারে, তাহলে মানুষের শান্তি কোথায়? এই পার্টটাই এই যে হাইলাইট করা আছে যে দ্য পোস্ট ওয়ার ডিসলিউশন অফ 1920s, it might be a spiritual matter, just as Eliot's wasteland a spiritual and not a literal wasteland. এটাও আমরা পরের ক্লাসে জানতে পারবো যে ওয়েস্টল্যান্ড মানে হচ্ছে ছারখার পোড়া জমি, যে জমিতে ঘাসও জন্মায় না। এটা তো লিটারাল বুঝছেন, এটা মানুষের মনের ভেতরটা বুঝাচ্ছে। মানুষ এতটাই ভয় পেয়ে গেল যে তার মধ্যে আর কোনো আশা ভরসার লেশ মাত্র রইল না। যুদ্ধ মানুষকে পুরো একদম কাঁপিয়ে দিয়ে গেল, মানুষ হতাশ, ভয়ার্ত। ডিপ্রেশন এন্ড আনএমপ্লয়মেন্ট ইন আর্লি 1930s, 1930-এর দশকে মানুষের মনের মধ্যে হতাশা, আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব, লাখ লাখ মানুষ তাদের কোনো চাকরি নাই, খুবই করুণ অবস্থা। কত মানুষ আত্মহত্যা করলো, কত মানুষ না খেয়ে মারা গেল। এর মধ্যে হিটলার তার ক্ষমতা আরোহণ করলো, ফলোড বাই রাইজ অফ হিটলার। হিটলার এসে পুরো পৃথিবীতে ফ্যাসিজমের একটা ছাপ তুলে দিলেন। হিটলার এমন প্রবল ভাবে পুরো পৃথিবীকে ডমিনেট করলেন, এত অ্যাগ্রেসিভ ছিলেন হিটলার যে ব্রিটিশরা আবার ধরে নিল যে এই যে আসছে, কোনো সন্দেহ নাই যুদ্ধ আরেকটা হচ্ছে, উইথ ইটস থ্রেট অফ অ্যানাদার ওয়ার, আরেকটা যুদ্ধ চলে এসেছে, রিপ্রেজেন্টেড অ্যানাদার সর্ট অফ ওয়েস্টল্যান্ড। খুব অল্প সময়ের ব্যবধানে ব্রিটিশরা, পুরো পৃথিবী এবং ব্রিটিশরা দুটো ভয়ঙ্কর যুদ্ধ দেখলো, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবং এটা সাহিত্যিকদের মনে খুব প্রবল ভাবে আঘাত করলো, তাদের গল্প, উপন্যাস, সাহিত্যকর্মের মাধ্যমে তারা ফুটিয়ে তোলার চেষ্টা করলেন। তৃতীয় বিশ্বযুদ্ধ এসে মানুষের আশা ভরসা একদম ভেঙে দিল, ব্রিটিশরা একদম ভেঙে পড়লো। ব্রিটিশরা মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945, 1939 থেকে 1945, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ, ব্রিটিশরা জিতলো ঠিকই। অদ্ভুত ব্যাপার হচ্ছে ব্রিটিশরা জিতে গেল, কিন্তু লং রান তারা হেরে গেল। আর জার্মানরা যুদ্ধে হেরে গেল, কিন্তু তারা লং রান জিতে গেল। এই বিষয়টা কিভাবে হলো, কেন হলো, এটা আমরা এই 6 নম্বর স্লাইডে আছে। এই যে শেষের লাল লাল রেড মার্ক করা অংশটা দেখেন, ব্রিটেন ওয়াজ এনগেজড ইন পেইনফুল রিঅ্যাপ্রেজাল অফ ইটস প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। ব্রিটেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একেবারে পঙ্গু হয়ে গেল, এখন আর পুরো পৃথিবী ডমিনেট করার মতো শক্তি, ক্ষমতা কোনোটাই তাদের আর নেই।
হাতি কাদায় পড়লে যেমন চামচিকাও লাথি মারে, ব্রিটিশরা এখন একদম মুখ থুবড়ে পড়ছে। এখন পৃথিবীর সব দেশ, ছোট ছোট দেশও তারা বিদ্রোহ করা শুরু করলো। চরমভাবে ব্রিটিশরা কিন্তু তাদের যে সাম্রাজ্যটা হারিয়ে ফেললো। দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ ব্রিটিশ এম্পায়ার। এটাই বলে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশরা দে ওয়ান দ্য ওয়ার বাট দে লস্ট দ্য এম্পায়ার। তারা যুদ্ধে জিতলো কিন্তু তাদের সাম্রাজ্য তারা হারিয়ে ফেললো। অন্যদিকে জার্মানরা, জাপানরা তারা যুদ্ধে হারলো ঠিকই। The countries that has lost the war in economic terms, winning the peace that followed. কিন্তু জার্মানরা, জাপানরা ব্রিটিশদের থেকে আরো দ্বিগুণ গতিতে তারা উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেল খুব অল্প সময়ে। তারা যুদ্ধে হেরে গিয়েছিল ঠিকই, কিন্তু ইন দ্য লং টার্ম ইকোনমিক দিক দিয়ে, আর্থিক দিক দিয়ে তারা কিন্তু ব্রিটিশকে খুব অল্প সময়ের মধ্যে পিছনে ফেলে দিয়েছিল। এই বিষয়গুলো কিন্তু যারা শিল্পী সাহিত্যিক তারা কিন্তু দেখছেন যে ব্রিটিশরা কি কি যে অন্যায় করেছে, কি কি অপরাধ করেছে পৃথিবীর সাথে, সেটা কিন্তু তাদের একদম চোখের সামনে চাক্ষুষ। যারা লেখক তারা তাদের উপন্যাসে এই বিষয়গুলো বারবার নিয়ে এসেছেন। আমরা লাস্ট ক্লাসে লাস্ট যে কথাটা বলেছি সেটা হচ্ছে ওই ভাষা নিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত লন্ডন ছিল হচ্ছে ইউরোপের ক্যাপিটাল, ব্রিটিশদের ক্যাপিটাল এবং ইউরোপের ক্যাপিটাল। লন্ডনকে বলা হতো সভ্যতার রাজধানী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে অবশ্য ধীরে ধীরে প্যারিস, ফ্রান্সের প্যারিস হয়ে যায় সভ্যতার রাজধানী, কিন্তু তার আগে লন্ডন ছিল রাজধানী। এবং লন্ডনের ভাষা ছিল সব স্ট্যান্ডার্ড ইংলিশ, এবং লিটারেচার কিন্তু তখন পর্যন্ত স্ট্যান্ডার্ড ইংলিশেই লেখা হতো। যারা সাহিত্যিক ছিলেন তারা স্ট্যান্ডার্ড ইংলিশটা ফলো করতেন। কিন্তু পরবর্তীতে ইংল্যান্ডের যে আঞ্চলিক ভাষাগুলো, সেই আঞ্চলিক ভাষাগুলো তার মানে ডমিনেন্স পাওয়া শুরু করলো, গুরুত্ব পাওয়া শুরু করলো। সরকার সাবসিডি দিত, সরকার বৃত্তি দিত। আঞ্চলিক সাহিত্যিকরা যারা আঞ্চলিক ভাষায় সাহিত্য রচনা করতো তাদেরকে বৃত্তি দেওয়া হতো, তাদেরকে টাকা দেওয়া হতো। মানে ব্রিটিশরা ধীরে 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 আঞ্চলিক সাহিত্যের উপর একটা গুরুত্ব দেওয়া শুরু করলো। এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে কেন, কিভাবে রিজিওনাল ডায়ালেক্টস, ব্রিটেনের আঞ্চলিক ভাষাগুলো সাহিত্যে কিভাবে প্রবেশ করলো, এটা নিয়ে আমরা মোটামুটি আলোচনা করার চেষ্টা করেছি গত ক্লাসের লাস্ট পার্টে। এই যে শেষে গিয়ে বললাম যে শেষের সেন্টেন্স গুলো হুরায়রা পড়েন তো, লাস্ট সেন্টেন্স গুলো। হুরায়রা দেখতে পাচ্ছেন? জি স্যার। লাস্ট লাইন গুলো পড়েন তো। This gave a new confidence থেকে স্যার? হ্যাঁ। Okay. This gave a new confidence to writers and artists outside London and has since contributed to a notable renaissance of regional literature. At its best, this builds on a native tradition of Yeats and Hardy, transcending the narrowly provincial to achieve true universality. আচ্ছা, এখানে কি কথা বলছে? যারা আঞ্চলিক সাহিত্যিক ছিলেন, যারা আঞ্চলিক ভাষায় সাহিত্য রচনা করতেন, এর আগে তো লন্ডনের ভাষায় লিখতে হতো, লন্ডন ইংলিশে লিখতে হতো, এটাই ছিল স্ট্যান্ডার্ড ইংলিশ। কিন্তু ধীরে ধীরে আঞ্চলিক যে ভাষাগুলো, ইংল্যান্ডের যে আঞ্চলিক ভাষা, সেই রিজিওনাল ডায়ালেক্ট গুলো তখন ধীরে ধীরে কনফিডেন্স পাওয়া শুরু করলো। লেখকরা আঞ্চলিক ভাষায় সাহিত্য রচনা শুরু করলো। আঞ্চলিক ভাষায় সাহিত্য কেন গুরুত্বপূর্ণ? কারণ আমাদের বাংলাদেশের কথা লক্ষ্য করেন, আমাদের যে লোককাহিনী, লোকগাথা, গ্রাম্য গল্প, এই গল্পগুলো কিন্তু বেশিরভাগই হচ্ছে আঞ্চলিক ভাষায় লেখা। আঞ্চলিক ভাষাগুলো, আমাদের ডমিনেন্ট আঞ্চলিক ভাষাগুলো কি কি আছে? উত্তরাঞ্চলের ভাষা আছে, রাজশাহী, বগুড়া, রংপুরের ভাষা আছে, এইদিকে সিলেট
মৌলভীবাজার সুনামগঞ্জের ভাষা আছে, ময়মনসিংহ কিশোরগঞ্জ শরীয়তপুর এই দিককার ভাষা আছে, ওইদিকে খুলনা সাতক্ষীরা, এইদিকে কুমিল্লা চট্টগ্রাম নোয়াখালী পটুয়াখালী এই এলাকাগুলোর যে আঞ্চলিক সাহিত্য, এই আঞ্চলিক সাহিত্য যদি হারিয়ে যায় তাহলে কিন্তু এর থেকে বড় ক্ষতি আর কিছু হতে পারে না। স্ট্যান্ডার্ড লিটারেচারের চাইতে আঞ্চলিক লোককাহিনী ফোকলোর এটা কিন্তু কম গুরুত্বপূর্ণ না। এই জিনিসটা রিয়েলাইজ করলো ব্রিটিশরা। তারা আঞ্চলিক সাহিত্যিক যারা রাইটার্স আউটসাইড লন্ডন, রিজনাল যারা আঞ্চলিক ভাষায় সাহিত্য রচনা করত, তাদেরকে সরকার টাকা দেওয়া শুরু করলো। থমাস হার্ডি, ডব্লিউ.বি. ইয়েটস এরা কিন্তু এই সাপোর্টটা পেয়ে, সরকার তাদেরকে এই সাপোর্টটা দিয়েছিল, এই জন্য কিন্তু তারা তাদের যে নেটিভ ট্র্যাডিশন, তাদের যে দেশীয় স্বদেশী যে ট্র্যাডিশন, সেটা কিন্তু প্রতিষ্ঠা করতে পেরেছে। আমাদের দেশে দেখা যায় যে এই বিষয়ে খুব অবহেলিত, বিশেষ করে পল্লী সাহিত্যে ওই সরকার ওইভাবে সাপোর্ট দিচ্ছে না, এই জন্য কিন্তু প্রচুর গ্রাম্য গল্প এগুলো হারিয়ে যাচ্ছে। কিন্তু ব্রিটিশরা ওই সময় একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো, সেটা হচ্ছে সরকার আঞ্চলিক সাহিত্যিকদের বৃত্তি দেওয়া শুরু করলো, সম্মানী দেওয়া শুরু করলো, এবং ধীরে 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 আঞ্চলিক সাহিত্য কিন্তু রিচ হয়ে উঠলো। আঞ্চলিক সাহিত্য যদি সমৃদ্ধ না হয় তাহলে কিন্তু জাতীয় সাহিত্য সংস্কৃতি কিন্তু এনরিচড হয় না। শেষমেশ আলটিমেটলি এই স্লাইড থেকে আপনাদের ফাইনালের কি কোশ্চেন হতে পারে যে কেন ব্রিটিশরা আঞ্চলিক সাহিত্যিকদের সাপোর্ট করা শুরু করলো, কেন ব্রিটিশরা তাদের যে রিজিওনাল লিটারেচার সেটাতে তারা গুরুত্ব দিল। এটা নিয়ে আমরা গত লেকচারেও কথা বলেছি, আজকেও আপনাদের একটা রিভিউ দিয়ে দিলাম। এখন এই যে লাস্ট দুটো লেকচারে বেশ কিছু পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো আপনারা মাথায় রাখবেন। আমি আবারও খুব সংক্ষেপে আপনাদের পয়েন্টগুলো বলে দিচ্ছি। আজকে যেটা বললাম যে গত লেকচার 7-এ আমাদের ফোকাস কি ছিল, অ্যাস্থেটিক মুভমেন্ট নিয়ে কথা বলেছি। তারপর আমরা কথা বলেছি ফ্র্যাগমেন্টেশন অফ রিডিং পাবলিক, নতুন এক ধরনের পাঠক তৈরি হলো, সেমি লিটারেট অর্ধশিক্ষিত। তারপর পেসিমিজম এন্ড স্টোইসিজম কিভাবে সাহিত্যে আসলো, স্টোইসিজম মানেটা কি। এরপর আমরা আলোচনা করেছি অ্যান্টি ভিক্টোরিয়ানিজমের বিরুদ্ধে যে সাহিত্যিকরা আন্দোলন করছে সেই বিষয়ে। এরপরে নারীদের অবস্থান, পজিশন অফ ওমেন নিয়ে কথা বলেছি। এরপর অ্যান্টি ইম্পেরিয়ালিজম, যেটা আমরা কন্টিনিউ করেছি আমাদের লেকচার 8-এ, আইরিশ ন্যাশনালিজমের, আইরিশদের স্বাধীনতা আন্দোলন। এটার সাথে সংযুক্ত আছে হচ্ছে তখনকার যে রাজ পরিবার, অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, তাদের মেন্টালিটি কেমন ছিল, সপ্তম এডওয়ার্ড তারা কিভাবে জীবনযাপন করত, পঞ্চম জর্জ তার শাসনামলে লাইফস্টাইলটা কেমন ছিল। এরপর বিশ্বযুদ্ধ দুটো এসে ব্রিটিশদের অবস্থা কিভাবে পরিবর্তন করে দিল। মাঝখানের দুটো স্লাইড 4 and 5, এই দুটো স্লাইডে মোটামুটি ব্যাখ্যা করা আছে। এই দুটো স্লাইড যদি আপনারা মোটামুটি মন দিয়ে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে দুটো বিশ্বযুদ্ধ, ওয়ার্ল্ড ওয়ার 1 এবং ওয়ার্ল্ড ওয়ার 2, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিভাবে ব্রিটিশ সাম্রাজ্যকে ধ্বংস করে দিল, সাধারণ মানুষের মনের অবস্থা, মানসিক অবস্থা কেমন ছিল, এবং যারা সাহিত্যিক তারা কোন কোন বিষয় নিয়ে লেখালেখি শুরু করলো, এবং ফাইনালি ব্রিটিশরা যখন তাদের সাম্রাজ্য হারিয়ে ফেললো তখন তাদের পরিণতি কি হয়েছিল। আমরা শেষ করলাম হচ্ছে আঞ্চলিক সাহিত্য, রিজিওনাল আঞ্চলিক সাহিত্যের যে পুনর্জাগরণ সেটা নিয়ে, যে কেন এটা প্রয়োজন, এবং রিজিওনাল লিটারেচার এর এনরিচমেন্ট, সমৃদ্ধির জন্য ব্রিটিশরা কি কি করেছিল। এই হচ্ছে আমাদের হিস্টোরিক্যাল এন্ড পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, রাজনৈতিক এবং ঐতিহাসিক। এখান থেকেই সব কোয়েশ্চেন হবে, এই দুটো স্লাইড থেকে আপনারা সবকিছু পাবেন। গত এই দুই লেকচার থেকেই হচ্ছে মডার্নিজমের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এর মধ্যে থেকেই এই কোয়েশ্চেন গুলো আসবে। আমরা নেক্সট ক্লাসে পোয়েট্রি শুরু করব, মডার্ন পোয়েট্রি আমাদের মানে দুটো ক্লাস লাগবে মনে হচ্ছে, দুটো ক্লাস লাগবে।
সব মিলিয়ে 2 ক্লাস আর কি। প্রথম ক্লাস, আগামী ক্লাসে হচ্ছে আমরা থিওরি গুলো জানার চেষ্টা করব, আর পরের ক্লাসে ওই রিভিউ হবে, গ্রুপ ডিসকাশন হবে। সব মিলিয়ে আগামী 2 ক্লাসে আমরা পোয়েট্রিটা আর কি কমপ্লিট করে ফেলবো। স্যার জি, স্যার আমাদের গ্রুপ ডিসকাশন কি তাহলে মানে এর পরের ক্লাস হবে, মানে নেক্সট ক্লাসে এর পরের ক্লাস? গ্রুপ ডিসকাশন এটা কিন্তু মার্কড না। গ্রুপ ডিসকাশনে যেটা মার্কস, ওটা কিন্তু আমি লিখে দেই মার্কস 5, এটা কিন্তু মার্কস ছিল না। এটা হচ্ছে গ্রুপ ডিসকাশন আপনাদের জন্য। আমাদের লেকচার 7, লেকচার 8 দুটো একটু কঠিন লেকচার ছিল, তো এই জন্য আমি আজকে একটু বিশেষ করে সহজ করে বুঝিয়ে দিলাম আর কি। যে গ্রুপ ডিসকাশনে মার্কস হবে ওটা আমি বলে দিব, মার্কস কত মার্কসের জন্য। আমাদের আমাদের আমি বলি আপনাদেরকে, মডার্ন পিরিয়ডটা একটু কঠিন, তো মানে রোমান্টিক এন্ড ভিক্টোরিয়ান পিরিয়ডের থেকে মডার্ন পিরিয়ডটা একটু কঠিন, অনেকগুলো বিষয় নতুন আমাদের ডিসকাশনের প্রয়োজন আছে। এই জন্য 2 ক্লাস পর পরই আমি গ্রুপ ডিসকাশন দিব। গ্রুপ ডিসকাশন মানে হচ্ছে আপনাদের সুবিধার জন্য ব্যাখ্যা করে দেবো আমি, আবার 2বার 3বার বাংলায় যেভাবে পারি ব্যাখ্যা করে দেবো। যেমন অ্যাস্থেটিক মুভমেন্ট, এটা একটু বোঝার ব্যাপার আছে। তারপর পেসিমিজম, স্টোইসিজম, এবং ওই যে অ্যান্টি এম্পিরিয়ালিজম, অ্যান্টি ভিক্টোরিয়ানিজম, এই বিষয়গুলো একটু বোঝার ব্যাপার আছে। এই জন্য আমি এক্সট্রা আজকের ক্লাসটা ইনভেস্ট করলাম শুধুমাত্র হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা ফিনিশিং দেওয়ার জন্য। আমরা ফিনিশিং দিয়ে দিলাম, এবং কোয়েশ্চেন কেমন হবে ফাইনালে এই দুটো স্লাইড থেকে সেটাও আপনাদেরকে বলে দিলাম। আগামী ক্লাসে আমরা পোয়েট্রি শুরু করব। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর জয়েনিং। আজকে আপনাদের আসসালামু আলাইকুম। হ্যাঁ আজকে তো অনেকেই জয়েন করলেন না, ভয় কিনা জানি না কি হয়েছে। তবে আজকের যে রেকর্ডিংটা, এটা আমি যত দ্রুত সম্ভব আপনাদেরকে দিয়ে দেবো, এটা অবশ্যই সবাইকে দেখতে বলবেন। জি কারণ স্যার। আমি কিন্তু এই দুটো স্লাইড আমি আর রিভিউ করব না, আমি কিন্তু আর ফেরত আসবো না, এরপরে কিন্তু শুধু সামনেই যাব। মডার্নিজম, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, আজকে আমি ফিনিশিং দিয়ে দিলাম। ও স্যার, স্যার তাহলে আমাদের মডার্নিজম আর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এই দুইটাই তাহলে পড়া থাকবে? আপনাদের নেক্সট ক্লাসে কোনো পড়া ওইভাবে নাই, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা পোয়েট্রি শুরু করব, নেক্সট ক্লাসে পড়িয়ে আপনাদের পড়া দেয়া হবে। ও আচ্ছা, ঠিক আছে। আপাতত আপনারা আজকের স্লাইডটা দেখেন, এটা আপনাদের ফাইনালের জন্য ইম্পর্টেন্ট আর কি। ঠিক আছে এভরিওয়ান, থ্যাংক ইউ। ওকে স্যার। আপনার ক্লাসমেটদেরকে বলে দিন এটা রেকর্ডিংটা খুব জরুরি ফাইনালের জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।